আজ মহান মে দিবস। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বের দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসাবে পালন করা হয়। দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয়। মহান মে দিবস নিয়ে বিজয় টিভির আজকের বিশেষ আয়োজন শ্রমের অধিকার। এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এস.এম. নাজমুল হক এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আমার ডান পাশে আছেন নীলুফার চৌধুরী মণি, সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন, বিএনপি। থ্যাংক ইউ। আমার বাঁ দিকে আছেন জনাব সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি, মণি আপা এবং সাইফুল ভাই আপনাদেরকে। শুরুতেই আমি একটু মণি আপা আপনার কাছে যেতে চাই। আপনি আমাদের আবারও সংসদ সদস্য, আপনাকে অনেক অভিনন্দন এবং আপনাদের শুভকামনা। আপা, শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে বাংলাদেশ সহ বিশ্বে শ্রমিক দিবসটি পালিত হয়, আজকের এই দিনের বাস্তবতায় এই শ্রমিক দিবস আসলে কতটা সফল বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ যারা শুনছেন এবং আমার সহ আলোচক সবাইকে আমার শুভেচ্ছা মে দিবসের। এই মে দিবসটা আমাদের পৃথিবীকে চোখ খুলে দিয়েছিল যে প্রত্যেকটা শ্রমের যে একটা পারিশ্রমিক আছে, মূল্য আছে, সঠিক সময় আছে। এই যে 8 ঘন্টার দাবিতে শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার অধিকার নিয়ে সেই দিন যে শ্রমিকরা আন্দোলন করে বিজয়ী হয়েছিলেন, আজকের এই দিনে তাদেরকে আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি বলবো যে আজকেও সমস্ত বিশ্বে শ্রমের মর্যাদা আছে, এটাও যেমন সত্যি, আবার শ্রমকে এখনও কক্ষিগত করা হয়। এখনও শ্রমিক তার ন্যায্য মজুরি নিয়ে হাহাকার করে। এখনও শ্রমের বাজারে নারী এবং পুরুষ এইখানে ভেদাভেদ আছে। এখনও শ্রমের বাজারে জায়গা ভেদে, বিশেষ সব জায়গায় প্রায় জায়গা ভেদে তারতম্য আছে। এই তারতম্যটা দূর করাই আমাদের আসলে মেন আন্দোলনের জায়গাটা ছিল সেই 1886 সালে। সেটা প্রায় 150 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো তারপরেও কিন্তু আমরা ওই জায়গাটায় সম্পূর্ণরূপে, ওই জায়গাটায় 2026 সালেও ওই জায়গাটায় আসতে পারিনি। ধন্যবাদ মণি আপা আপনাকে। সাইফুল ভাই, এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই যে এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে শ্রমিক দিবস যে পালন করা হয়, আপনারাও করেন, কিন্তু এই যে পালন করেন আপনারা, কিন্তু এই এখন মে দিবস আসলে কতটুকু সফল বলে মনে করেন এই মুহূর্তে? আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন মণি আপা, তিনি এবার সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছেন, তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মহান মে দিবসে আমাদের দেশের শ্রমিক, শ্রমজীবী, মেহনতি মানুষ সহ যারা শ্রমশক্তির উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, তাদের সবাইকে মহান মে দিবসের উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আসলে বাংলাদেশে তো আমরা আমাদের উৎপাদনের তো প্রধান শক্তি যে শ্রমশক্তি, সেটা তো শ্রমিকের শ্রমশক্তির উপরেই মূলত নির্ভর করে। কিন্তু একটা শ্রমিকের এ ধরনের একটা সমাজে তার যে অধিকার মর্যাদা পাওয়ার কথা, তার যে মজুরি পাওয়ার কথা, তার যে একটা ডিসেন্ট মানবিক জীবন তার পাওয়ার কথা, সেখান থেকে শ্রমিক, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ এখনও অনেক দূরে। বাংলাদেশে মে দিবস সরকারি ছুটি, খোদ আমেরিকায় মে দিবস সরকারি ছুটি নেই, কিন্তু পৃথিবীর নানা প্রান্তে মে দিবস শ্রমিকের অধিকারের দিন, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠার দিন, শ্রমিকের উৎসবের দিন, এবং এটা আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবেই মূলত মে দিবস উদযাপিত হয়। যদি বাংলাদেশের প্রেক্ষিতে বলি, আজ থেকে ধরুন কয়েক দশক আগেও আমাদের রাষ্ট্র রাজনীতিতে শ্রমিক, শ্রমজীবী মানুষের যে গুরুত্ব ছিল, যদি আপনি তাকান, এখন কিন্তু গুরুত্বের জায়গাটা তুলনামূলকভাবে কম। আর বিশেষ করে শ্রমিকের গত 1.5 দশকে মানুষের ভোটের অধিকার যখন থাকে না,
সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত হয় শ্রমিক, শ্রমজীবী মানুষ। কারণ ভোট তার একটা মর্যাদার প্রতীক, একটা ব্যক্তি মানুষের সার্বভৌমত্ব, তার যে আইডেন্টিটি, তার অধিকার, মর্যাদা, সম্মান। ভোট তার একটা রাজনৈতিক, তার একটা ডেমনস্ট্রেশন, তার অধিকার চর্চার তার একটা প্রকাশ। তো এবার আমরা বহু বছর পরে এবার মানুষ ভোটে অধিকার পেয়েছে, এবার সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষও ভোট দিতে পেরেছে, এটা একটা বিষয়। কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত একটা নিষ্ঠুর, অমানবিক শোষণের শিকার এখনও আমাদের শ্রমিকরা। অধিকাংশ মানুষ, শ্রমিকের মধ্যে আবার নানা ভাগ আছে। নারী শ্রমিকরা এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রে সমান কাজের সমান মজুরি পান না, অনেক ক্ষেত্রে মজুরি বৈষম্যের তারা কিন্তু নির্মম শিকার। শ্রমিক যখন তার ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে, প্রতিবাদ করে, বিক্ষোভ করে, কোন রাস্তায় নেমে আসে, তখন বলা হয় এই যে শ্রমিকরা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আমি আমার প্রায় 5 দশকের আমি ছাত্র জীবন থেকে শ্রমিক বা শ্রমজীবী রাজনীতির সাথে যুক্ত। তো আমি আমার অভিজ্ঞতা বলতে পারি, সচেতন শ্রমিকরা কখনো যে কারখানা তাকে বাঁচিয়ে রাখে, যে কারখানা তাকে তার চাকরি দেয়, তার জীবিকার উৎস, তারা কখনো এটা ভাঙচুর করতে পারে না। কিন্তু মালিকরা তারা যে একটা কারখানা থেকে 10টা কারখানা করে, তারা একটা চেইন অফ, তারা যে কারখানা তৈরি করেন, কিন্তু শ্রমিকের জন্য ন্যূনতম যে অধিকার, মর্যাদা, বিশেষ করে তার পারিশ্রমিক, এই ক্ষেত্রে অধিকাংশ মালিকদের ক্ষেত্রে আমরা কিন্তু সেই ভূমিকা দেখতে পাই না। এবং তারা, আমি অনেক সময় বলি যে তারা, শ্রমিকেরা যে বেতন পায়, আপনি ব্যতিক্রমহীনভাবে বলতে পারেন 10 দিন, 15 দিন, 20 দিনের বেশি সংসার কিন্তু চলে না। ফলে বাকি 10-15 দিন তাদেরকে একটা অমানবিক, নিষ্ঠুর জীবনযাপন করতে হয়। কঠিন কোনো অসুখ হলে তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান বা আবাসন, এগুলোর এখনও কিন্তু বড় ধরনের সমস্যা আছে। আমি একটু সাইফুল ভাই, এই জায়গাটা যদি আমরা মীমাংসা করতে না পারি, তো শ্রমিক দিবস এই ডাকটা দেয় যাদের উৎপাদনে আমাদের, ধরেন আমাদের খাওয়া পড়া চলে, ঠাটবাট চলে, ফুটানি চলে, সেই শ্রমজীবী মানুষ যদি তার অধিকার, মর্যাদা যদি না পায়, তাহলে তো এটা বড় ধরনের অপরাধ। সেজন্য আলটিমেটলি একটা শ্রমিক রাজ প্রতিষ্ঠা করা ছাড়া, এই সমাজের একটা আমূল পরিবর্তন ছাড়া, একটা বলা হয় শ্রমিক শ্রম বিপ্লব ছাড়া, শ্রমিকের আসলে কোনো মুক্তি নেই। আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনার যে পার্টি, আপনার দলের নাম বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এই নামের মধ্যেই কিন্তু শ্রমজীবীদের একটা বিষয় লুকিয়ে আছে। আপনারা অনেক আন্দোলন হচ্ছে, আপনি একটু আগে বললেন যে আপনি অনেক বছর যাবৎ এই দলের সাথে আছেন, শ্রমিকদের নিয়ে কাজ করতেছেন। এত এত আন্দোলন আমরা দেখি, মে দিবস আসলেই আপনাদের অনেক শোভাযাত্রা, লাল পতাকা ছেয়ে যায়। এই যে এত আন্দোলন, এত দাবি আপনারা আসলে কতটুকু সফল এই আন্দোলনে? আমরা কিছু কিছু দাবি দেওয়ার ক্ষেত্রে তো আমরা নিশ্চয়ই সফল হয়েছি। ধরুন, বিশেষ করে শ্রমিকরা আজ থেকে কদশক আগেও যে অমানবিক জীবন ছিল, কিছু কিছু ক্ষেত্রে কিছু সংস্কার হয়েছে, কিছু শ্রমিক অধিকার সংক্রান্ত কিছু আইন হয়েছে, কিন্তু এটা এখনো পর্যন্ত যথেষ্ট না। অন্তর্বর্তী সরকার একটা একটা শ্রম কমিশন হয়েছিল, সম্প্রতি এই কমিশনের একটা চূড়ান্ত রিপোর্ট হয়েছে এবং সেখানেও সমালোচনা আছে, কিন্তু কিছু কিছু আইনগত অধিকারের জায়গাটা এসছে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, শ্রমজীবীদের শ্রম দাসত্ব, যেটা ধরেন একসময় ছিল শ্রমিকের জীবনটাই ছিল মালিকের কাছে বন্দী, এখন কেবলমাত্র শ্রমিক এখন মুক্ত মানুষ, ঠিক আছে, কিন্তু নিজের শ্রমশক্তি বিক্রি না করলে এখন তার সংসার চলে না, পেট চলে না, তার জীবিকা চলে না। ফলে এই জায়গা থেকে রাষ্ট্র এখনো পর্যন্ত শ্রমিক বান্ধব হয়ে উঠতে পারেনি। রাষ্ট্র এখনো পর্যন্ত, আমরা দেখি যখন কোনো আন্দোলন সংগ্রাম চলে, রাষ্ট্র, তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিকাংশ ক্ষেত্রে শ্রমিক পক্ষে না দাঁড়িয়ে তারা কিন্তু মালিকের পক্ষে তারা দাঁড়িয়ে যান। বোঝা যায় রাষ্ট্র এবং মালিক যে একাকার, এটা বোঝা যায় যখন ন্যায্য দাবির আন্দোলন করে। তো শ্রমিকের ন্যায্য দাবির আন্দোলন এটা কোনো চক্রান্ত, ষড়যন্ত্র না, এটা বাঁচার দাবি। ফলে বাংলাদেশকে যদি ভবিষ্যতে চলতে হয়, শ্রমিকের একটা মানবিক জীবন, যদি একটা ডিসেন্ট লাইফ করতে হয়, তাহলে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, তার যে মানবিক অধিকার, সে অধিকারকে নিশ্চয়তা ছাড়া আপনি কিন্তু কোনো স্থিতিশীল উন্নয়নও কিন্তু সম্ভব না। আমি আমার এন্টারপ্রেনারদেরকে বলি, আপনারা শ্রমিকদের বেতন যদি বাড়িয়ে দেন, এটা এক ধরনের বিনিয়োগের মতন। শ্রমিক যদি সুস্থ থাকে, তিনি পরের দিন সকালবেলা সুস্থ দেহে তিনি কারখানায় তিনি আসতে পারবেন। শ্রমজীবী মেহনতি মানুষের একটা রাষ্ট্র, সমাজ হবে, সেটা হয়তো সময় নেবে,
কিন্তু অ্যাটলিস্ট আমি এই গণতান্ত্রিক পরিসর এটা দেখতে চাইবো একটা নির্বাচিত সরকার, যাদেরকে শ্রমিকরা বিপুলভাবে যাদেরকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছেন, তাদের অধিকার, তাদের ন্যায্য দাবি এগুলো তার বিবেচনার মধ্যে নেবেন, এবং একটা শ্রমিক বান্ধব সরকার কিছু কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি তারা নেবেন। তাহলে কিন্তু শ্রমিকদের সাথে সরকারের একটা রাজনৈতিক এনগেজমেন্টের জায়গাটা তাহলে কিন্তু আসবে। ধন্যবাদ সাইফুল ভাই। মনিয়াপার কাছে আমি আসব, কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসি। দর্শক, আপনারা দেখছিলেন মহান মে দিবস নিয়ে আমাদের বিশেষ আয়োজন শ্রমের অধিকার। এই মুহূর্তে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, ফিরছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ শ্রমের অধিকার অনুষ্ঠানে। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমরা যেই আলোচনায় ছিলাম সেই আলোচনায় আবারও ফিরছি। এই মুহূর্তে যাচ্ছি মনিয়াপার কাছে। মনিয়াপা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার দল চতুর্থবারের মতো সরকার পরিচালনার দায়িত্বে এখন, আপনিও আবারও সংসদ সদস্য। আপনাকে প্রথমে অভিনন্দন জানিয়েছি। এবার একটু প্রশ্ন করতে চাই, আপনি কি মনে করেন যে এই যে 4 বারের সরকার পরিচালনার দায়িত্বে আপনারা শ্রমিকদেরকে সঠিক অধিকারকে দিতে পেরেছেন? যদি না দিতে পারেন, তাহলে এই যে সরকার এখন শুরু আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন তাদের জন্য? ধন্যবাদ। আমার মনে হয় যে 4 বার না, এটা আর একটুখানি সংশোধনী আছে, আরো বেশি। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, সেটা তো ছিল। যে বেগম খালেদা জিয়া 3 বার ছিলেন, 3 বার, এবং তাকে নিয়ে 5 বার। এইখানে হ্যাঁ 5 বার এইখানে একটুখানি সংশোধনী আছে। বিএনপি সরকার শ্রমিক বান্ধব সরকার, যেটা সাইফুল ভাই বললেন। তো এইখানে আমি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা তুলি, আজকে যে শ্রমটা আন্তর্জাতিক শ্রমের সাথে আমরা জড়িয়ে আছি, যে শ্রম দিয়ে এই বাংলাদেশটা চলে সত্যিকার অর্থে, যদিও কৃষি প্রধান দেশ, তারপরেও এইখানে কৃষকের ওই ধরনের ডেভেলপমেন্ট যে ধরনের থাকা দরকার ওইভাবে নাই, বা ওইভাবে জায়গা জমি নাই। যত মানুষ আমরা, এই কৃষক দিয়ে শুধু আমরা চলতে পারতাম না যদি আমাদের শ্রমিকরা দেশে এবং বিদেশে কাজ না করত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা বুনে গিয়েছিল সেটাই ফলবান বৃক্ষ এখন। সেটা হলো যে আপনার বিদেশে শ্রমিক পাঠানো, যেটা 1 কোটির উপরে বাংলাদেশের মানুষ এখন বিদেশে কর্মজীবী, এবং তাদের রেমিটেন্সের টাকায় আমরা আসলে আমাদের মূল চালিকা শক্তি গেল। এবং এই যে 15.5 বছর অত্যাচার, নিপীড়ন, দেশটাকে একদম লুটেপুটে নেওয়া, বিদেশে টাকা পাচার করা, এগুলো কিন্তু সব এই রেমিটেন্স থেকেই আসা। কারণ আপনার কাগজের টাকার তো কোনো দাম নাই যদি সেটা ডলারে আপনি না পাঠাতে পারেন। তো ডলারটা আর্ন করে কে? ওই শ্রমিকরা। ওইটা একটা। আরেকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাও করেছেন, যেটা হচ্ছে গার্মেন্টস। এই যে গার্মেন্টসটা উনি চালু করে দিয়ে গেলেন, তারপরে এই গার্মেন্টসটা সারা বিশ্বে বাংলাদেশের সুনামের সাথে সারা বিশ্বে এই রপ্তানিটা করে সর্বোচ্চ অবস্থান হচ্ছে। হ্যাঁ, অবস্থান যদিও এই মুহূর্তে একটু নাজুকের দিকে যাচ্ছে, হয়তো আল্লাহ রহমতের সামনে সেটা আমরা সার্ভাইভ করতে পারবো। আমাদের দেশের শ্রমিকরা প্রবাসে গিয়ে সঠিক মূল্যটা পায় না, অন্য দেশে যারা পায় স্কিলটা নেই। এই স্কিলটা নিয়ে আমার কথাটা হচ্ছে, বিগত যে অন্তর্বর্তী সরকার ছিলেন তারাও বলেছিলেন স্কিল ডেভেলপ করবেন, কিন্তু তারা কোনো কিছুই করতে পারে না, শুরুটাও করতে পারে না। আমরা যে প্রথমে ভাষা শিক্ষার উপর একটা জোর দেওয়া হচ্ছে, এবং যেখানে ভোকেশনালটাই মেন। আপনি MA পাস করলেন, কোনো কাজে লাগলো না। দেখেন বাংলাদেশের যত বেকার, তার ম্যাক্সিমামই কিন্তু শিক্ষিত বেকার, লেখাপড়া জানা বেকার। কম লেখাপড়া জানারা কিন্তু ওরকম বেকার থাকে না, কিছু না কিছু করেই খায়। তো ওইখানে আপনার ওই মাস্টার ডিগ্রি না দিয়ে ওইখানে যদি আপনার ভোকেশনালটাকে একটু গুরুত্ব দেওয়া হয়, এবং সেখানে যদি ডিগ্রিটাকে যদি একটু আপগ্রেড করা হয়, আমার মনে হয় যে এটা বিশ্বে কাজে দিবে। ঠিক আছে? তো এই দুইটা প্রাথমিকভাবে, এই দুইটা যে আপনি আপনার স্কিল, যেটা আপনি গাড়ি চালাবেন, আপনি ভালো ওইখানে ট্যাংলরি চালাবেন, এখানে আপনি শিখে যেতে হবে। শিখে যাওয়ার জন্য এইখানে কার চালানো শিখে তো ট্যাংলরি চালাতে পারবেন না, আপনার লোডিংয়ের একটা ব্যাপার আছে। এই জায়গাগুলোতে স্কিল করা দরকার, এবং সর্বাগ্রে স্কিল করা দরকার সেটা হলো সমস্ত বিশ্বে ইংলিশটা চলমান। অন্তত ইংরেজি ভাষাটা যদি তারা কিছুটা রপ্ত করতে পারে, অন্তত তারা বুঝাতে পারবে তাদের সমস্যাটা কি, তারা কি জানে, কি তারা তাদেরকে সার্ভাইভ করতে পারবে,
এই জিনিসগুলো তারা বলতে কমিউনিকেশন পারবে। করাটা মানে খুব কমিউনিকেশনটা জরুরি। খুবই জরুরি। জরুরি। ধন্যবাদ আপা। আমি আবার একটু সাইফুল ভাই আপনার কাছে আসতে চাই। আপনি একেবারে মাঠের রাজনীতিবিদ। আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, এই যে আমাদের শ্রমজীবীদের যে আন্দোলন, এই আন্দোলন এবং তাদের দাবি আদায়ে রাজনীতিবিদদের আসলে ভূমিকাটা কি? তাদের অবদান কি? না, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একসময় জানেন যে আমরা মনে আছে আমি যখন ছাত্র 60 দশকের শেষ দিকে আমাদের আদমজি থেকে শ্রমিকরা না এলে ঢাকার বড় কোনো আন্দোলন হতো না। আদমজি জুট মিলের যে শ্রমিক, একসময় আপনার টঙ্গী থেকে শ্রমিকরা ঢাকার যে কোনো গুরুত্বপূর্ণ আন্দোলনে 68, 69, পরবর্তীকালে 70, এমনকি 70 দশকের প্রথম দিকেও, তার মানে এগুলো শ্রমিকরা ছিল সংগঠিত, তাদের এক ধরনের রাজনীতি সচেতনতা ছিল। পার্টিগুলোর সাথে ধরেন বামপন্থী পার্টি তো বটেই, এমনকি ধরুন তৎকালীন আওয়ামী লীগ অথবা ভাসানী ন্যাপ বা বাম প্রগতিশীল ধারার দেশপ্রেমিক ধারার যে সংগঠন, তাদের অনেকের সাথে শ্রমিকদের একটা জীবন্ত যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল। রাজনীতির মধ্যে একসময় শ্রমিকরা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। যত দিন গেছে ন্যাশনাল রাজনীতিতে শ্রমিকদের রাজনৈতিক ভূমিকাটা কিন্তু তো অনেকখানি কিন্তু হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে প্রথমত দুটো, একটা যেটা বললাম যে মানে আগে শ্রমিকরা যে সংগঠিত যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা কমেছে। এখানকার বিপ্লবী বামপন্থী ধারার প্রগতিশীল ধারার রাজনীতি ন্যাশনাল পলিটিক্সে তার প্রভাব যতখানি কমেছে, শ্রমজীবী মানুষের রাজনৈতিক ভূমিকার গুরুত্বটাও কিন্তু ততখানি কিন্তু কমেছে। এখন দেখবেন পার্লামেন্টে ধরেন একটা ইলেকশন হলো, সত্যি কোনো শ্রমিক প্রতিনিধি কিন্তু সে অর্থে পার্লামেন্টে নাই। এবং আগেও হাতে গোনা, আমি নাম উল্লেখ করা খুবই কঠিন, হয়তো 1 জন 2 জন 3 জন হয়তো আপনি বলতে পারবেন, কিন্তু সরাসরি একেবারে মাঠে শ্রমিক আন্দোলন থেকে উঠে এসছেন খুব গুরুত্বপূর্ণ সেক্টর, আমাদের অর্থনীতির পাইপলাইনটা যারা বাঁচিয়ে রেখেছেন, বোধ ডোমেস্টিক ইকোনমি অথবা আমরা ফরেন রেমিটেন্স যেটা আমরা পাচ্ছি, সেই শ্রমজীবী মানুষের যে প্রতিনিধিত্ব পার্লামেন্টে, আপনি এত বড় পার্লামেন্ট, আপনি আইন প্রণয়ন করবেন, সেখানে নারী বলি বা পুরুষ বলি, সেখানে কি সত্যি কি শ্রমিকদের নিজস্ব কোনো প্রতিনিধিত্ব আছে? রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবার ক্ষেত্রে এটাও তাদের বিশেষ কোনো বিবেচনা কাজ করেনি। ফলে এগুলো একটা গুরুত্বপূর্ণ, ফলে এবং এটা বলতে বাধা নেই, আগে ধরেন শ্রমিকরা সমাবেশে না আসলে বড় মিটিংগুলো হতো না। এই জায়গাটা এখন কিছুটা শহুরের নিম্নবিত্ত ছাত্র, তরুণ, যুবক, কিছুটা অন্যান্য পেশার মানুষ, তারা কিছুটা রিপ্লেস করেছেন। ফলে রাজনীতির মধ্যে আগে শ্রমিকদের যে গুরুত্বের জায়গাটা ছিল, যত দিন গেছে এটা কিন্তু হ্রাস পেয়েছে। একেবারে শেষ পর্যায়ে সাইফুল ভাই, একটা ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে। এই যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলে, আপাদের দল বা আরও আওয়ামী লীগ, যেই দলেই থাকুক, এক একটা দলে বড় জাতীয় পর্যায়ের দলগুলোতে দেখা যায় একটা করে শ্রমিক দল, শ্রমিক পার্টি, শ্রমিক লীগ, এই যে তাদের আসলে ভূমিকাটা কি রাজনীতিতে? না, এগুলো তো ধরেন এটা ছিল, এটা আরও বেশি বেড়েছে বিশেষ করে পিপিআর হওয়ার পরে, যখন রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছে তখন তাদের যে অঙ্গ সংগঠনগুলো বা সহযোগী সংগঠনগুলো, আর 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 আমাদের তো সাথেই ছিল যারা বামপন্থী বিপ্লবী ধারার, তারা তো যেহেতু শ্রমজীবী মানুষ, তাদের প্রধান তাদের সামাজিক ভিত্তি সেই জায়গাতে সংগঠনগুলো করা। কিন্তু এটা আমার অভিজ্ঞতা, যদি আমি খোলামেলা বলি, আমাদের এই দল, লীগ বা বিভিন্ন নামের যে শ্রমিক সংগঠনগুলো যারা আছেন, তারা যত না শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার, তাদের অধিকার মর্যাদার জন্য এখন সময় দিচ্ছেন, তার চেয়ে অনেক বেশি দেন দরবার এবং এটা এক ধরনের শ্রমিকদেরকে ব্যবহার করে প্রায় অধিকাংশ ট্রেড ইউনিয়ন নেতারা, এবং তারা দেখবেন, আমি বিশেষ করে নাম উল্লেখ করতে চাই না, তারা যথেষ্ট বিত্তবান, তারা যথেষ্ট সম্পদশালী, তার মানে এটা তাদের এক ধরনের পেশা হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার চেয়ে নিজেদের অধিকার, নিজেদের মর্যাদা, তারা এই বিভিন্ন দলের এসব নামগুলো ব্যবহার করে। এটা প্রায় নির্বিশেষে প্রায় সকল দলের, হয়তো ডিগ্রির পার্থক্য আছে, কম বেশি থাকতে পারে। এই জায়গাটা তার মানে হলো যে শ্রমিকরা পলিটিক্যালি কনসাস না বলে
তারাও যে প্রশ্ন কিছু করবে ক্ষেত্রে দলকে ব্যবহার সেই করা। সুযোগটা নাই। ফলে এ ব্যাপারে যারা সত্যি সাইফুল সত্যি ভাই, আমরা পরিবর্তন চান একেবারেই শেষ তারা এগিয়ে পর্যায়ে। গেলে ভালো হবে আপনাকে অনেক ভবিষ্যতে। ধন্যবাদ। আপা, আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন। আমি দল নিয়ে যেতে চাই না, এই বিষয়টা আপনিও জানেন, আমার মনে হয় সাইফুলের সাথে আপনি একমত। সব শ্রমিক দলের নেতারা, সব নেতারা মানে কিছু তো স্বার্থ সিদ্ধি করার জন্য আসলে দল করেন। আমার কাছে শেষ প্রশ্ন হচ্ছে, আন্দোলন নয়, আমি শ্রমের অধিকার চাই, এই বিষয়ে আপনি কি বলবেন? এর জন্য করণীয় কি? এই বিষয়ে করণীয় হচ্ছে রাজনৈতিক নেতারা এবং যারা দেশ চালান বিভিন্ন হ্যান্ডসগুলো, তাদের মাইন্ডসেটের যদি পরিবর্তন না হয়, মালিক এবং শ্রমিক, আপনি উন্নত দেশগুলোতে দেখবেন শ্রমিক এবং মালিকরা একসাথে কাজ করছে এবং দুপুরে লাঞ্চটা একসাথে করছে। যেখানে যাক ওইখানে কোনো আপ অ্যান্ড গ্রেড নাই, ওইখানে কাজের সময়, খাওয়ার সময়, চলার সময়, এবং কাজের পরেই আবার তারা একসাথেই কোথাও খেলাধুলা করছে বা কিছু। হ্যাঁ, এই একটা বসিং পরিবেশটা নাই। তৈরি করার জন্য কিন্তু আমাদের কি করতে বাংলাদেশে হবে? কিন্তু এটা খুব বেশি। এই পরিবেশটা আমাদের নাই, এটা কি তৈরি করতে, এটা কি নাই। করতে হবে আমাদের? এটাই মাইন্ডসেট সমাজের, যে ওনাদের মতো রাজনীতিবিদরা যারা সরকার আছেন তারা, এবং প্রত্যেকটা জায়গায় নারীদের ব্যাপারেও আমি যেভাবে বলি, মাইন্ডসেটের ব্যাপারটা পুরুষদের থাকতে হবে, শ্রমিকদের ব্যাপারে ও শ্রমিক এবং মালিকের সম্পর্কের ব্যাপারে আমি মাইন্ডসেটটার কথা বলবো। এটার জন্য ওরিয়েন্টেশন দরকার। এটার জন্য আমাদের যে মাইন্ডসেটটা চেঞ্জ করব, আমাদের ওই ধরনের, আমরা কিন্তু প্রায় প্রত্যেক মানুষ, আপনি খেয়াল করেন, আমরা খিচুড়ি রান্নার প্রশিক্ষণের জন্য বিদেশ যায় আমাদের আমলারা, কিন্তু শ্রমিকদের মর্যাদা দেওয়ার জন্য, শ্রমিকদের জন্য ওখানে কিন্তু বিদেশে কিন্তু এই জিনিসগুলো যে দেখায়, যেটা আমি কিন্তু দেখেই এসে বলি, সেটা কিন্তু তারা সে রপ্ত করে না। তারা দেখা যায় আলু কিভাবে লাগাতে হয়, এটা কিন্তু আমরা কৃষকের সন্তান, আমরা কিন্তু অটোমেটিকলি জানি, সেটার জন্য তারা বিদেশ যাচ্ছে, কারি টাকা নষ্ট করছে। কিন্তু শ্রমিক দিন শেষে সে তার সংসার চালাতে পারছে না। কিভাবে সে সংসারটা চালাতে পারবে, তার সন্তানও আমার সন্তানের মতো একই সঙ্গে মানুষ হবে, সেই কাজটা কিভাবে করলে ভালো হবে, এটা নিয়ে তারা চিন্তা করছে। আমাদের শ্রমিকদের জন্য যে ট্রেনিং সেন্টারগুলো আছে, এগুলো ডেভেলপ করা উচিত কিনা বলুন? অবশ্যই এটা কখন ডেভেলপ করা উচিত, যখন শ্রমিক এবং মালিকের সম্পর্কটা গুড থাকবে, এবং তখনই সে রিয়েলাইজ করবে যে আমার শ্রমিক যত ডেভেলপ হবে তত এই দেশ ভালো রেমিটেন্স পাবে বা ভালো ফলাফল পাবে, আমি তত ভালো কিছু পাবো, তার সন্তান মানুষ হওয়া মানে আমার দেশের জিডিপির গ্রোথ বাড়বে। এই জায়গাগুলো শুধুমাত্র আমার একার দিয়ে কিন্তু গ্রোথ বাড়ে না, গ্রোথ কিন্তু সবাইকে নিয়ে বাড়তে হয়। তো এই জায়গাটা আপনার তখন রিয়েলাইজডের মধ্যে আসবে, এবং এই কারণটার জন্যই আমি বলছি যে মানসিকভাবে প্রস্তুত থাকা, মানসিকভাবে মেনে নেওয়া, মানসিকভাবে নিজেকে এক মনে করা, এটাই হচ্ছে শ্রমিকের ডেভেলপমেন্টের মূল জায়গাটা। অনেক ধন্যবাদ আপা আপনাকে। আপনার প্রতি আর কোনো প্রশ্ন নেই। শেষ একটা কথা, আপনি সংসদে যাচ্ছেন, সংসদে থাকবেন, শ্রমিকদের হয়ে, আমরাও শ্রমিক, আমাদের হয়ে কথা বলবেন, এবং আমি আশা করি আপনি সংসদে বলবেন। আমার সাথে সাইফুল ভাই থাকলে আরো ভালো লাগতো। অবশ্যই, আমরাও খুশি হতাম সাইফুল ভাই যদি সংসদে থাকতেন, এবং আমরা আশা করি আপনি শ্রমিকদের কথা সংসদে বলবেন। প্রবাসে অনেক শ্রমিক এখন যাওয়ার জন্য বসে আছে, অনেক জায়গায় ভিসা ওপেন নাই, এটা নিয়ে হয়তো বা আপনার সরকার কাজ করবে, এটাও আমি আশা করি। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সাইফুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন মহান মে দিবস নিয়ে আমাদের বিশেষ আয়োজন শ্রমের অধিকার। এই অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। তবে যাবার আগে একটু বলে নেই, শ্রমের জন্য, শ্রমের মর্যাদার জন্য আর আন্দোলন চাই না। আমরা চাই সবাই শ্রমের সঠিক অধিকার পাবো, পথে নয়, আমরা কাজেই ব্যস্ত থাকতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।